দুদিনের ব্যবধানে অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। দুটি নির্বাচনই কিছু অব্যবস্থাপনার অভিযোগ থাকলেও মোটামুটি শান্তিপূর্ণভাবেই হয়েছে ভোট গ্রহণ। ঘটেনি বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা। ছাত্র সংসদ নির্বাচনগুলোর ফলাফল কী বার্তা দিচ্ছে এবং ভবিষ্যতে এর প্রভাব কি হতে পারে, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই আজকের ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছি মোহাম্মদ ইমতিয়াজ। আমার সাথে আজকে সম্মানিত অতিথি হিসেবে দুজন অতিথি যুক্ত রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল এবং রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এর মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ডক্টর মির্জা গালিব। আপনাদের তিনজনকে ধন্যবাদ। ডক্টর মির্জা গালিব, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মাসুদ কামাল, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের নিরঙ্কুশ একটা বিজয় আমরা দেখলাম গত দুদিন আগে, এবং আপনার কাছে কি মনে হয়, মানে তাদের বিজয়টা এত নিরঙ্কুশ কিভাবে হলো? পাশাপাশি ছাত্রদল মানে এই যে ভরাডুবি বা কেনই এত ব্যর্থ হলো, আপনার বিশ্লেষণটা একটু জানবো। শুনুন, আমি খুব সহজ ভাষায় বলি আপনাকে। ছাত্র শিবির এত বিপুলভাবে জয় পেয়েছে এই কারণে যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা তাদেরকে বিপুলভাবে ভোট দিয়েছে, তাই ওরা ভোট পেয়ে জিতেছে। এখন যদি আপনি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের চিন্তা ভাবনা নিয়ে আপনি যদি প্রশ্ন তুললেন, সেটা আপনার সমস্যা। ওরা চিন্তা ভাবনা করে মনে করেছে এদেরকে জেতানো উচিত, তাদেরকে ভোট দিয়ে তারা জিতিয়ে দিয়েছে। একদম ক্লিয়ার অ্যান্ড সিম্পল, আমাদের আর কিছু না। এখন তারা এত ভোট পেল কী করে, এই আলোচনা আপনি করতে পারেন। সেটা হয়েছে, অনেকে নানা ধরনের ইকুয়েশন এখানে খুঁজতেছেন যে এখানে কোনো ইঞ্জিনিয়ারিং, যেমন আজকে দেখলাম যে যুবদলের সভাপতি মুনিম মুন্না উনি বলছেন যে এই ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ারিং নাকি শেখ হাসিনাকে হার মানিয়েছে। ভাই, উনি একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি না, এত সুইপিং কমেন্ট কীভাবে কয় না আমি এটা বুঝতে পারি না। হাসিনার ইলেকশনে ইঞ্জিনিয়ারিং কী ছিল? রাতের ভোট। তো সেটা কি এটা হারাই দিল? মানে বলার সময় তো একটু কাণ্ডজ্ঞান থাকা উচিত। যে মানে আমি সরি, আমার মানে ওয়ার্ড হয়তো ঠিক হচ্ছে না, কিন্তু আমি খুব বিরক্ত হয়েছি ওনার কথাতে। তো এইটা করতে যেয়ে সে তো হাসিনাকে উপরে উঠাচ্ছে। হাসিনা যে ইঞ্জিনিয়ারিং করছে ভাই, এটা তো তুলনাহীন। এটা কেউ চিন্তাও করতে পারে না। সে 2014-তে সে কী করছে, 2018-তে কী করছে, 2024-এ কী করছে, এটা তো মানে এটা ইলেকশন ইতিহাসে লেখা থাকবে যে এইভাবেও করা যায়। তো তাইটা ওইটাকে হার বানিয়ে দিল। এটা কী রে ভাই? শুনেন, ইলেকশন হয়েছে, কেউ হারবে কেউ জিতবে, খুব স্বাভাবিক। স্ট্র্যাটেজিক্যালি আপনি কৌশলগতভাবে আপনি হেরে গেছেন। আপনার ওদের যে প্রিপারেশন ছিল, সেই প্রিপারেশনের কাছে আপনি হেরে গেছেন। আপনি বলতেছেন যে ছাত্রলীগের লোকজন ওদেরকে যে ভোট দিছে, হ্যাঁ দিছে, তা আপনাদের দিল না কেন? ছাত্রলীগের যে ভোটারটা ওখানে আছে, যে লোকটা ছাত্রলীগকে ভোট দেয়, সে লোকটাকে আপনি তার মন জয় করতে পারলেন না কেন? সে তো ভোটার। কিন্তু এটা তো আবার ভিন্ন রকম দেখছি। জগন্নাথ যে হলটা রয়েছে, সেই হলে তো মাত্র 10টি সিট পেয়েছে যিনি ভিপি হয়েছে। ছাত্রলীগের সেখানে ছাত্রদল তো 1100 বেশি পেয়েছে। ছাত্রলীগের জগন্নাথ হলে ছাত্রলীগ তাদের ইমান খুব শক্ত, এই জন্য হয়তো হতে পারে না। এমনি ফান করলাম, ওখানে অন্য কারণ আছে। ওখানে ছাত্রলীগের কতগুলি বিষয় আছে ভাই, আমি বলি। ওখানে প্রচুর এটা হিন্দু অধ্যুষিত এলাকা। তারপরে ওখানকার ছাত্রদলের যে ভিপি, ওখানকার যে সভাপতি, সে ওই হলের, সে হিসেবে একটা প্রভাব ছিল। কিন্তু অন্য অন্য হলগুলোতে কী হয়েছে আপনাকে এটা বুঝতে হবে। আমি বলি আপনাকে, শুনেন, জাতীয় রাজনীতির প্রভাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনে পড়েছে। একদম ক্লিয়ার অ্যান্ড সিম্পল। আমি আপনাকে যদি সময় থাকে আমি একটু এটা ব্যাখ্যা করি। ব্যাখ্যাটা হলো কি, আপনি যতগুলি জায়গা বাংলা, মানে আওয়ামী লীগের 15 বছর, বিএনপি, ছাত্রদল, যুবদল, এরা কিন্তু দৌড়ের উপরে ছিল। এক একজনের নামে 15টা 20টা করে মামলা ছিল। অনেকে বাড়িতে এলাকায় থাকতেও পারতো না। আমি অনেক লোককে চিনি এরকম। কেরানীগঞ্জের এক বিএনপির এক লিডারকে আমি চিনি, সে প্রথমে মা মারা গেছে, জানাজায় যাইতে পারে নাই এই কামরুল সাহেবের জন্য। এগুলি ছিল রিয়েলিটি। এখন যেই মাত্র হাসিনা চলে গেল, আওয়ামী লীগের পতন ঘটলো, এখন আপনি যদি ওই কাজটাই আবার করতে চান, তাহলে তাদের সঙ্গে আপনাদের পার্থক্যটা কী থাকলো? একই নেগেটিভ দাঁড় করানো। এই জিনিসটা অনেক জায়গায় হয়েছে, অনেক জায়গায় হয়েছে। এবং যত জায়গায় আওয়ামী লীগ, যুবলীগ,
স্বেচ্ছাসেবক লীগের নেতাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি খোঁজ দিয়ে দেখেন তার 95% ক্ষেত্রে মামলার বাদী হলো বিএনপির লোকজন। এখন যারা ছাত্রলীগের এখানে ভোটার ছিল, ছাত্রলীগের ভোটাররা কিন্তু ম্যাক্সিমামই কিন্তু বংশানুক্রমিক ভোটার, মানে বাবা আওয়ামী লীগ করে, দাদা আওয়ামী লীগ করে, বড় ভাই যুবলীগ করে, এরাই কিন্তু। তো ওরা যারা এখানে ভোট দিতে আসছে, ছাত্রলীগের যে ছেলেটা, সে দেখছে যে আমার বাবা, চাচা, মামা, ফুপু, ফুপা অথবা ভাই এরা তো দৌড়ের উপরে আছে, কাদের কারণে? এই বিএনপির লোকগুলির কারণে। তো তাদেরকে তো আমরা ভোট দিব না। একদম খুব সহজ ভাষায় তারা কিন্তু নিজেদের সুবিধাটা বুঝছে। এখানে কিন্তু দলীয় আদর্শ কিচ্ছু তারা চিন্তা করে নাই, তারা সুবিধাটা বুঝছে যে কাদেরকে দিলে আমি সুবিধাজনক অবস্থায় থাকতে পারবো, ছাত্র হিসেবে বা ছাত্রী এই হিসেবে। জিনিসটা একটা কারণ ছিল। আরেকটা রাজনীতি এখানে ছিল, সেই রাজনীতিটা হলো ছাত্রলীগের বিষয়ে এই সাধারণ স্টুডেন্টদের, মানে ওটা বললাম আমি ছাত্রলীগের ভোটটা কী করে আসলো এখানে। আর সাধারণ স্টুডেন্টদের মধ্যে একটা আতঙ্ক ছিল ছাত্রলীগ নিয়ে, সেটা কি ওদের গণরুমের আতঙ্ক। আরেকটা যেমন পরীক্ষার আগের দিন মিছিল করতে হবে, আসো মিছিল করো, কোনো উপায় ছিল না কিন্তু। তো এই সমস্ত কারণে তারা কিন্তু বিরক্ত ছিল। কিন্তু আপনি ভাবেন তো এই বিরক্তিটা কার উপর ছিল? কেবল আমাদের ছাত্রলীগের উপর না, কিন্তু সরকারি দলের ছাত্র সংগঠনের উপর। ওটা যদি সরকারি দল না হইতো তাহলে তারা কিন্তু গণরুম করতে পারতো না। তো ওই যে ধারণাটা, এখন কি হয়েছে, বিএনপি লিডার, অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ এমন একটা ন্যারেটিভ তৈরি করেছে যে সবাই যেন ভেবেই নিয়েছে, ধরেই নিয়েছে খালি ফেব্রুয়ারি মাসটা আসতে বাকি, তারপরেই যারা সরকার। তখন যদি এরা সরকার হয় তাহলে ছাত্রদল কি? সরকারি দলের ছাত্র সংগঠন। তখন সাধারণ ছাত্রদের মধ্যে একটা ভীতিও কাজ করতে পারে বলে আমার ধারণা, যে তাহলে তো আবার সেই সরকারি দলের ছাত্র সংগঠন যদি থাকে এখানে, আবার কি আমরা সেই একই রকম অবস্থায় পড়ে যাব? এই ভীতিজনিত কারণেও কিন্তু তারা সরকারি দলকে অ্যাভয়েড করতে চেয়েছে। কিন্তু ইতিহাস তো বলে ভিন্ন কথা। আমরা তো ইতিহাসের ডাকসুর প্রতিষ্ঠাকালীন সময় থেকে এখন পর্যন্ত কোনো সরকারি দলের, রাজনৈতিক কোনো দলের ছাত্র সংগঠন যে ডাকসুতে এসে বিজয়ী হয়েছে এরকম তো আমরা দেখি। গতবারই তো আপনার একমাত্র বিপি ছাড়া সবাই তো, বিপি আর সমাজ কল্যাণ ছাড়া, নুরু এবং আক্তার ছাড়া সবাই তো ছাত্রলীগের। কিন্তু ভিপি থেকে একদম এস্টাবলিশমেন্ট ছিল, সরকারের তখন ছিল না। না, আপনি এটা তো ছিল না। তো ওই জায়গাটা কিন্তু একটা ভীতি কাজ করেছে। আমি যেটা বলতেছি, দেখেন এর অন্য আরো অনেকগুলো ঘটনা আছে, পরে আলোচনা হবে, উনি তো বলবেন, তারপরে অন্য বিষয় বলতে পারবো। এইটাও কিন্তু সাধারণ স্টুডেন্টদের মধ্যে একটা মনস্তাত্ত্বিক প্রেশার ছিল যে আমরা আবার সরকারি দলকে চাই না। জি, এটাই। অনেক ধন্যবাদ, আমরা উত্তর পেয়েছি। আমরা ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির আপনার কাছে একটু আসতে চাই। জাতীয়বাদী নির্বাচনের যে মাত্র জাতীয় নির্বাচন 5 মাস পরেই হবে, এখন পর্যন্ত যে ঘোষণা আছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে হয়তো জাতীয় নির্বাচন হবে, ঠিক তার আগে এত বড় ধরনের একটা মানে বলা হয়ে থাকে যে ডাকসু ইলেকশনটা একটা মিনি পার্লামেন্ট বা মিনি জাতীয় নির্বাচনের আগে বড় ধরনের একটা নির্বাচন। তো সেক্ষেত্রে বড় ধরনের ধাক্কা কিনা আপনার কাছে কি মনে হয়, যে এবং এটি কি কঠিন বার্তা দেয় কিনা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ আলোচককে শুভেচ্ছা, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। না, এখানে দুটা প্রশ্ন জাগছে আর কি, যে ডাকসুর নির্বাচন জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলবে কিনা। জি। আরেকটা প্রশ্ন হচ্ছে যে জাতীয় রাজনীতি ডাকসু ইলেকশন কোনো প্রভাব ফেলেছে কিনা। আমি প্রথমটার সাথে একমত না, দ্বিতীয়টার কথাই বলতে চাই যে জাতীয় রাজনীতির প্রভাবটা ডাকসু ইলেকশনে পড়েছে, কিন্তু এটা আমরা যেভাবে সরলীকরণ করে সবাই বলতে চাচ্ছি জিনিসটা আমার কাছে সেরকম না। দেখবেন আমরা অনেক সময় বলি যে মেমোরি লস বা মাসল মেমোরি। তো ডাকসু ইলেকশনে কিছু অনিয়ম তো হয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও একই অবস্থা হয়েছে। সো ইটস এ মাসল মেমোরি টাইপ, মানে ওই অভ্যাসগতভাবে যেরকম হওয়ার কথা সেই রকম ঘটনাগুলি হয়েছে। এবং মাসুদ কামাল ভাই যে কথাটা বললেন, মোনা ভাইয়ের কথায় উনি অসন্তুষ্ট হয়েছেন। হ্যাঁ, যেভাবে বলেছেন হয়তো অসন্তুষ্ট হওয়ার কথাই, কিন্তু আমি জিনিসটা ওইভাবে দেখব না। কারণ আমি যদি তুলনা করি 5ই অগস্টের পরে এরকম ইলেকশনটা আসলে কাম্য ছিল না, because we are heading towards a democracy and we are looking forward to something very plain, straightforward এবং very clean.
এরকম একটা সময় যেখানে আমরা যাত্রাতে আছি, একটা উদ্দেশ্যের দিকে যাচ্ছি, এরকম সময় ডাকসুর এই অনিয়মগুলি এটা কাম্য ছিল না, এক নম্বর। দ্বিতীয় কথা হলো আমার এখানে আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে যে এটা দেখেন, সবাই বলছে শিবির জিতেছে, একজন কিন্তু আওয়ামী লীগ পদধারিকার পদ নিয়ে আছে ছাত্রলীগের, উনিও কিন্তু জিতেছে, উনি কিন্তু রিজাইন করে নাই। তো আগেই কথা ছিল, অনেক ধরনের মানে একটা মনস্তাত্ত্বিক এগ্রিমেন্ট ছিল যে ছাত্রলীগের বা আওয়ামী লীগের কেউ ইলেকশন করতে পারবে না। প্যানেলটা তো জামাত শিবিরের নিজস্ব ডিক্লেয়ার্ড না, ইটস এ মিক্সড প্যানেল, ছাত্র দলেরটা যেরকম ছাত্র দলের। তো ইন দ্যাট সেন্স আপনি যদি তর্ক করতে চাই তাহলে আমি বলতে পারি যেটা জামাত শিবির জিতে নাই, ছাত্ররা ভোট দিয়েছে। একজন হঠাৎ করে দাবি করলো বা পূর্ব পরিচিত ছিল উনি শিবির করেন বা পুরা প্যানেলটা শিবিরে আসছে। আমি যেটা মনে করি যে 5ই আগস্ট যদি না ঘটতো তাহলে ওনারা নিজেদেরকে কোনোদিন শিবির বলে দাবি করতো না। ওনারা হয়তোবা ওই যে ছাত্রলীগে ছিলেন, স্লোগান টোগান দিতেন, ছাত্রলীগেই থাকতেন। এবং আমি অতীতেও টক শোতে বলেছি যে এটা একটা গোজামিলের মতো। আমি পার্সোনালি ইন এ ভেরি কনফিউজিং স্টেট আর কি, যে 5ই আগস্টের পরে বুঝতে পারছি না যে আসলে আওয়ামী লীগকে আর জামাতকে বা আওয়ামী লীগকে, ছাত্র শিবিরকে, ছাত্রলীগকে আর ছাত্র শিবিরকে, এটা কিন্তু বোঝা বড় মুশকিল। বুঝতে পারছি না আসলে, আমি পার্সোনালি আমি বুঝতে পারছি না। এই দেখি উমুকে ছাত্রলীগ, পরে শুনে যে উনি ছাত্র শিবির। এই যে আমরা এখন টক শো করছি, অনেকদিন ধরেই তো টক শো করি, আমাদের টক শোতে পরিচিত নোন ফেস। কোনোদিন তো জামাতের কাউকে এসে বলতে শুনি নেই যে আমি জামাত এবং আমি টক শো আজকেও করছি। একজন কেন্দ্রীয় নেতা এবং ফেমাস একজন পলিটিশিয়ান তিনি বলেছিলেন যে এটার নামই হচ্ছে রাজনীতি, এটা ধরতে না পারলে রাজনীতি করার কোনো মানে নেই। নো এটা এটা আপনার এই কথাটার আমি জবাবটা দিব। এটা মানে এটা রাজনীতি না, রাজনীতির মধ্যেও কূটকৌশল বলেন, রণকৌশল বলেন, রাজনৈতিক কৌশল বলেন, সেটার মধ্যে একটা স্বচ্ছতা থাকতে হবে। আওয়ামী লীগের নামেই রাজনীতি করেছে, বিএনপির নামেই রাজনীতি করেছে, তারা যার যার আদর্শ দেখিয়ে রাজনীতি করেছে, কিন্তু কেউ লুকহিত গুপ্তভাবে কেউ রাজনীতি করেনি। এখন জামাতের কথা যদি বলতে চাই যে জামাতের ঢালাওভাবে বিজয় হয়েছে, এটা বিশ্লেষণে অনেক ভোট পেয়েছে, কথায় কথায় বলছে ছাত্রলীগ ভোট দিয়েছে, না, তারা ভোট পেয়েছে সত্য। ছাত্রদল, আমি ব্যক্তিগতভাবে মনে করি প্যানেল ওয়াজ ভেরি নিট অ্যান্ড ক্লিন, বাট তারা সময় পায়নি। এবং তারা তো অতীতে 17 বছর সংগ্রামী করেছে ছাত্রদল হিসাবে, কিন্তু ইনারা তো গুপ্তভাবে ছিলেন, স্লোগানও দিয়েছেন, ইন্টারনাল পলিটিক্স করেছেন। আবার যখন একটা ঘোষণা আসলো যে ঢাকা ইউনিভার্সিটিতে উন্মুক্ত এবং গুপ্ত কোনো রাজনীতি চলবে না, ওর মধ্যেও ওনারা চালিয়ে গিয়েছেন। ওনারা অনেক ইনভেস্টমেন্ট করেছেন, ছাত্রদের সঙ্গে গণসংযোগ করেছেন, যেটা ছাত্রদল করতে পারেনি। সেই ক্ষেত্রে ছাত্রদলের একটা সেটব্যাক আছে, কিন্তু আমি দেখতে চাই জিনিসটা কমপ্লিটলি ইন এ ডিফারেন্ট অ্যাঙ্গেল, অন পার্সপেক্টিভ অফ ন্যাশনাল পলিটিক্স। এই ডাকসু নির্বাচনের এই ছাত্র শিবির বলেন বা এই ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের মেজরিটি যারা আছে এই প্যানেলে, ছাত্রলীগের যেই ছেলের অবস্থানের কথা বলেন, বা এই যিনি এই ডাকসু নির্বাচিত হয়েছেন ভিপি, উনি অতীতে ছাত্রলীগের সঙ্গে ছিলেন, এরকম ভিডিও অনেক ভাইরাল হয়েছে। ইন্টারেস্টিং বিষয় কয়েকটা আছে। ন্যাশনাল পলিটিক্সের পার্সপেক্টিভে যদি বলি, পিআর পার্সপেক্টিভের পরে আসছিল কিন্তু আপনার উপজেলা নির্বাচনের ব্যাপারটা। জি, তো জামাতের পার্সপেক্টিভ থেকে আমি যতটুকু যেটা বুঝি, ওনারা একটা শক্তি দেখাতে যাচ্ছেন বিএনপিকে প্রতিপক্ষ ধরে নিচ্ছেন, কারণ সবাই ধরে নিচ্ছে যে বিএনপি বোধহয় ক্ষমতায় এসে গেল। যদিও আমাদের নেতা তারেক রহমান বলছে যে এইবারের ইলেকশন খুবই ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, ইট উইল নট বি অ্যাজ ইজি অ্যাজ এভরিওয়ান ইজ থিঙ্কিং, উইচ আই এগ্রি। তো জামাত ওই জায়গাটাতে দেখাতে চাচ্ছিল। তো আলটিমেটলি উপজেলা নির্বাচনের দিকটায় ওনারা পারেননি। সেই ক্ষেত্রে হঠাৎ করে একটা সিদ্ধান্তে হঠাৎ করে এই ইউনিভার্সিটি লেভেলের ছাত্র নির্বাচন ডাকসুরের দিকে চলে আসলো। এটা একটা শক্তি দেখানোর একটা জায়গা, যে না দেখো আমি আছি, হয় আমার সঙ্গে বার্গেন করো বা আমার সঙ্গে রাখো, এই একটা জায়গা। কিন্তু আপনাদের তো একজন কেন্দ্রীয় নেতা তো এর আগে বলেছেন যে জামাত কোনোদিন কিয়ামত পর্যন্ত যদি হয় তাও কখনো ক্ষমতায় আসতে পারবে না, হয়তো তারাও টেস্ট কেস হিসেবে দেখছে।
দেখেন অনেকে অনেক কথাই বলে। এক সময় জামায়াতের আমির বোধহয় বলছিলেন যে শয়তানের সঙ্গেও ইয়ে করতে হলে আমরা করবো, এরকম কিছু একটা, আই ডোন্ট রিমেম্বার কারেক্টলি। সো লেটস নট গেট ইনটু দ্য রেটোরিক্স, পার্সোনাল ওপিনিয়ন অনেক কিছু আছে। এখন যেটা হলো যে উপজেলা নির্বাচনের পরে ডাকসু নির্বাচনে এখানে বোঝাই দিল যে একটা ইয়ে আছে। হ্যাঁ, ছাত্রদলের দের ইজ এ গ্যাপ অফ হিউজ গ্যাপ অফ ডিফারেন্স আছে একটা ভোটের। ছাত্রলীগ এসেই দিয়েছে তা না, সাধারণ ছাত্রছাত্রীরাও দিয়েছে, ছাত্রদলেরও কিছু লেকিউনা আছে। কিন্তু একই সাথে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ওনারা উন্মুক্তভাবে ডিক্লেয়ার দিয়ে ছাত্র শিবির ডাকসু ইলেকশন করে নাই। আমার প্রশ্নটা ওই জায়গাতেই, এইটা কোনো রাজনৈতিক কটকৌশল হইতে পারে না। এখন আসলে ওনারা কি ছাত্র শিবির না আসলে ওনারা ছাত্রলীগ, উই নিড টু বি ক্লারিফাইড। এখন পাশ করে গেছেন, ছাত্রলীগই কি বলছেন আমি শিবির। আবার দেখেন শিবির পাশ করলো, ধরে নিলাম বাংলা মোটরে কি হলো, ছাত্রলীগ বা আওয়ামী লীগের মিছিল এনসিপির অফিসের সামনে। এটা কি বার্তা পৌঁছায় আমাদের কাছে? একদিকে জামাত শিবির আওয়ামী লীগকে ব্যবধান আমরা ডিফারেন্স করতে পারছি না, অন্যদিকে শিবির যেটা আমরা বলছি যে ডাকসুতে জিতে গেছে, বাংলা মোটরে এনসিপির অফিসের সামনে আওয়ামী লীগ ছাত্রলীগের মিছিল। তা আমরা এটা থেকে কি বার্তা নেব? যে তারা দুজন কি এক, বা তারা দুজনে মিলে কি কোনো কটকৌশল করছে যেটা বিএনপির বিরুদ্ধে যাচ্ছে, বা তারা কি চাচ্ছে? আমার প্রশ্ন যেটা আমি রাখতে চাই সেটা হচ্ছে যে জামাতে ইসলাম বা ছাত্র শিবির আসলে কি চায়, ওনারা স্পষ্ট করে বলুক ওনাদের আদর্শটা কি। জামাতে ইসলাম উই ক্যান আন্ডারস্ট্যান্ড, উই ক্যান অনুমান করতে পারি আমরা, কিন্তু স্পষ্ট করেও এখন ওনারা বলতেছে না যে ওনাদের অ্যাকচুয়ালি আইডিওলজিটা কি, ওনারা সরকার গঠন করলে ওনারা কি করবেন, ওনাদের ইকোনমিক রিফর্মস কি, ওনারা কি শরিয়া আইন করলে কিভাবে দেশটা চালাবে। ওনাদের গঠনতন্ত্রে ক্লিয়ার করা আছে, প্রত্যেকের তো একটা গঠনতন্ত্র থাকে। গঠনতন্ত্র তাহলে ইয়ে করুক, এক্সপ্রেসলি বলুক, ওনারা একদম এক্সপ্রেসলি ওপেন হয়ে আসুক। দীর্ঘ 17 বছর কেন, আপনি যদি সেই 86 সন থেকে যদি দেখেন, আপনি মনে করে বলতে পারবেন যে কোন ছাত্র শিবিরের নেতাটা ছিল উমুকজন ফেমাস, বা কোন ছাত্র শিবিরের ফুল কমিটিটা আপনি বলতে পারবেন? আমার মনে হয় না আপনি বলতে পারবেন। আমাদের কারো মনে হয় না এভাবে খেয়াল আছে বা ওদের বলা হয়েছে। দে আর অলওয়েজ ভেরি ডিসক্রিট। ওয়াই? আচ্ছা ঠিক আছে, এখন সময় আসছে যেহেতু ওনারা এখন আওয়ামী লীগ নাই, অনেক সময় দিয়েছেন ওনারা বলতে চাইছেন যে ছাত্র শিবির মানেই হচ্ছে তাকে মেরে ফেলা জায়েজ আছে, এই টাইপের কিছু ইয়েও ছিল সেই সময়। কবে থেকে ছাত্র শিবির মেরে ফেলা জায়েজ আছে? আপনার রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটিতে সবসময় আওয়ামী লীগের ছাত্রলীগের মারপিট হতো, তো রক কাটাকাটি ওইদিকেই চলতো, কে কারে মারার জায়েজ আছে? শিবিরের জন্য ছাত্রলীগ মারা জায়েজ না ছাত্রলীগের জন্য শিবির মারা জায়েজ, সেটা সেই আমলের ব্যাপারটা। জি, আপনার কাছে আমরা আবার আসবো। আমরা ডক্টর মির্জা গালিবকে পেয়েছি। মির্জা গালিব, স্বাগত আপনাকে, আশা করি শুনতে পাচ্ছেন। আমি শুনতে পাচ্ছি, অনেক ধন্যবাদ। জি শুনতে পাচ্ছি, অনেক ধন্যবাদ আপনার কাছে। আমরা শুরুতেই জানতে চাই যে ছাত্র শিবির যে ডাকসু ইলেকশনে চমৎকারভাবে বিজয়ী হয়েছে, এটার বিষয়ে একটু জানতে চাই, এবং হল সংসদেও তারা বিজয়ী হয়েছে, কোন ফ্যাক্টরটা মূলত কাজ করেছে? আচ্ছা, আমি একটু যাবো ওই ফ্যাক্টরে। তার আগে আমি একটু এজাজ ভাই কয়েকটা পয়েন্ট একটু রিফিউট করি, কারণ উনি যে অ্যাঙ্গেল থেকে বলছেন এটা অত্যন্ত আপত্তিজনক। যেমন ধরেন, উনি প্রথমে একটা জিনিস বলতে চাইলেন যে জামাতের রাজনীতি ক্লিয়ার না, উনি বুঝেন না, এবং কে জামাত করে এটা আইডেন্টিফাইড না। অথচ ওনারা কিন্তু জামাতের সাথে একসময় 4 দলীয় জোট করছেন, আওয়ামী লীগের এগেনস্টে আন্দোলন করছেন, আন্দোলনের পরে ওনারা সরকার গঠন করছেন, জামাত ইসলামের 2 জন ওনাদের মন্ত্রী পরিষদে ছিল। তো ওনারা যখন শিবির এবং ছাত্রদল আপনার সর্বদলীয় ছাত্র ঐক্য করছে, সকল ক্যাম্পাসে হচ্ছে তারা আন্দোলন করছে, পল্টনে জনসভা করছে, তাদের মধ্যে বিভিন্ন ধরনের মিটিং হয়েছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এই সর্বদলীয় ছাত্র ঐক্যের এই প্রোগ্রাম মিটিং আমার এখনো মনে আছে। তো ওনারা জামাতের রাজনীতি না বুঝা, জামাতের রাজনীতি সম্পর্কে ক্লিয়ার না হইয়া, জামাতের কারা কারা রাজনীতি করে, শিবির কারা কারা করে এটা না যায় না, তো ওনারা জোটে কীভাবে গেল? তখন ছাত্রদলের সভাপতি ছিল আজিজুল বারী হেলাল এবং ছাত্র শিবিরের সভাপতি ছিল শফিকুল ইসলাম মাসুদ। তো আপনি আজিজুল বারী হেলাল ভাইকে ডাইকে জিজ্ঞেস করেন উনি চিনে কিনা কে শিবির করে, না করলে ওনারা জোট কীভাবে করলো? তো ধরেন যে আপনি আর্গুমেন্ট করবেন, ঠিক আছে, কিন্তু আর্গুমেন্ট যদি এত শ্যালো আর্গুমেন্ট করেন তাহলে তো প্রবলেম। এই নির্বাচনে আপনি ভোটের দিকে তাকান, যে
ছাত্র শিবিরের প্যানেল থেকে যিনি ভিপি হয়েছেন সাদিক কায়ুম, উনি পাইছেন হলো 14,000 ভোট। আর ওইখানে ছাত্রদলের যে ক্যান্ডিডেট সে পাইছে 5,000 ভোট। এবার হচ্ছে বিএনপির থেকে বোধহয় মির্জা আব্বাস সাহেব ওই দিন বলছেন যে এখানে ছাত্রলীগ আওয়ামী লীগের ভোট গেছে। তো ওই 14,000-এর মধ্যে কত হাজার হলো শিবিরের ভোট আর কত হাজার হলো আওয়ামী লীগের ভোট। কারণ আমি হাইপোথেটিক্যালি ধরে নিলাম আপনার কথা ঠিক, এবং শিবিরের ভোট ছাত্রদলের সমান 5,000, তাহলে বাকি 9,000 হইলো আওয়ামী লীগ এবং ছাত্রলীগের ভোট। তো এই যে আওয়ামী লীগের বিপক্ষে আপনারা 16-17 বছর সংগ্রাম করলেন, হাসিনা ক্ষমতা থেকে চলে গেল, ভারতে পলায় গেল, এখনো আপনাদের 5,000 ভোটের বিপরীতে আওয়ামী লীগের 9,000 ভোট থাকে, তাহলে আপনার রাজনীতি করার দরকারটা কি? কি পলিটিক্স করেন আপনি? আগামী নির্বাচনে আপনি করবেনটা কি? তো আপনি যদি ডাটাকে ক্লিয়ারলি অ্যানালাইসিস না করেন এবং যে ঘটনা ঘটতেছে সেটাকে যদি আপনি প্রপারলি অ্যানালাইসিস না করেন, আপনি হচ্ছে মরুভূমির বালিতে মুখ লুকায় থাকেন, এটার তো কোনো মানে নাই রে ভাই। এটা তো অ্যাবসার্ড, তাই না? আপনি একটা সোশ্যাল ফেনোমেনা যখন দেখবেন, সেই সোশ্যাল ফেনোমেনাকে তো প্রপারলি অ্যানালাইসিস করবেন। উনি বলছে যে ছাত্র শিবির এই জামাত ইসলামের লোকেরা আইডেন্টিফাইড না। গত 15 বছর আওয়ামী লীগ তাদেরকে ফাঁসি দিচ্ছে। আপনার কয়জন নেতারে ফাঁসি দিচ্ছে? আপনি হচ্ছে এই যে আপনার গোলাম আজম সাহেবের ছেলে, উনি আর্মিতে ছিলেন, ওনার উঠাই নিয়ে গুম করে ফেলছে, আয়না ঘরে রাখছে। আপনার মীর কাসেম আলী সাহেবের ছেলেরে উঠাই নিয়ে গুম করে রাখছে। ছাত্র শিবিরের ছেলেদেরকে উঠাই নিয়ে গুম করে ফেলছে। আমার তো এখনো ক্লিয়ারলি মনে আছে, বিএনপির একজন ভারপ্রাপ্ত মুখপাত্র অজ্ঞাত স্থান থেকে ভিডিও বার্তায় আপনার হচ্ছে আন্দোলন ঘোষণা করছিল, প্রকাশ্যে আসতে পারে নাই, পুলিশ তারে ধরে লয়ে যাবে এই ভয়ে। এটা তারা করছে। এই সংগ্রামের মধ্যে দিয়ে তো আমরা আসছি। আজকে রাজনৈতিক স্বার্থে আপনি সকল সংগ্রামকে ভেরিফাই করবেন, এটা তো রাইট ওয়ে না, তাই না? ডক্টর মির্জা গালিব, আপনাকে একটু থামাতে হচ্ছে, ছোট্ট একটা বিরতি নিয়ে আপনার কাছে আসতে চাই, কিছু মনে করবেন না, আমরা বিরতির পরে আপনার কাছে আবার আসবো। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছে মোহাম্মদ ইমতিয়াজ, আমার সাথে 3 জন অতিথি রয়েছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল, রয়েছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মানবাধিকার বিষয়ের সম্পাদক ব্যারিস্টার সৈয়দ এজাজ কবির এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্রের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। ডক্টর মির্জা গালিব, বিরতির আগে যে বিষয়টি বলছিলেন। জি, ধন্যবাদ। তো আমি যেটা বলতেছিলাম যে দেখেন, একটা ঘটনাকে প্রপারলি আমাদের এক্সপ্লেইন করতে হবে। যেমন ছাত্রদল 15 বছর তারা ক্যাম্পাসে থাকতে পারে নাই, এটা একটা ভ্যালিড কোশ্চেন এবং এটা ট্রু, তারা থাকতে পারে নাই। কিন্তু এখানে আপনাকে যে প্রশ্নটা করতে হবে যে গত 1 বছর ছাত্রদল কি করছে, কারণ গত 1 বছর তারা ক্যাম্পাসে ছিল। তাহলে তাদের তো আগে থেকেই চিন্তা করা উচিত ছিল যে আমি যেহেতু থাকতে পারি নাই, এখন সাধারণ ছাত্রদের সাথে আমাকে কানেক্টেড হইতে হবে, আমার যে লিডারশিপ তাদেরকে সামনে আনতে হবে। ডাকসু নির্বাচন হবে, এটা তো আমরা প্রায় 6 মাস আগ থেকে কথাবার্তা চলতেছে। আপনি যদি দেখেন ছাত্রদলের প্যানেল ওনারা কনফার্ম করছে জাস্ট নির্বাচনের অল্প কয়েকদিন আগে। তো কেন আপনি 6 মাস আগে প্রবাবল ক্যান্ডিডেটদেরকে গ্রুম করতে পারেন নাই? তো এটা তো তাদের দিক থেকে দুর্বলতা। আপনি সব কিছু তো আগের 15 বছরের মধ্যে দিলে এখানে হবে না, 1 বছর মাঝখানে একটা টাইম ছিল। এরপর আপনি ডাকসু নির্বাচন হয়েছে, আপনার ফেয়ার হয়েছে কিনা, আমার কাছে তো মনে হইতেছে যে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো ছাত্র সংসদ নির্বাচন হয়েছে তার মধ্যে এটা সবচাইতে ফেয়ার ইলেকশন হয়েছে। দেখেন, আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক, এটা কিছুটা বামপন্থী লোকদের, ওনারা পর্যন্ত বলছে যে এই নির্বাচন ফেয়ার হয়েছে। ওনাদের তো ছাত্র শিবিরকে ফেভার কইরা এটা বলার কথা না যে এই ইলেকশন ফেয়ার হয়েছে। এবং আমি আপনাদেরকে একটা হাইট বলি, যেটা থেকে আপনারা বুঝবেন যে এই সময়ে এই কালচারটা কতখানি ভালো ছিল। নির্বাচন চলাকালীন সময়ে ছাত্র দলের যে জিএস ক্যান্ডিডেট ছিল তার সাথে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের, ওই শিক্ষিকা আপনার ছাত্র শিবিরের এজিএস ক্যান্ডিডেটের ডিপার্টমেন্টের, তো ওনার সাথে কিছুটা বাদানুবাদ হয়েছিল। উনি একটা বোধহয় ওখানে অ্যাডমিনিস্ট্রেটিভ দায়িত্ব ছিল। তো আমি বোধহয় আজকে ফেসবুকে দেখলাম যে ওনারা 2 জন একটা টিভি শোতে গিয়ে একজন আরেকজনের সাথে আলাপ করতেছে এবং হচ্ছে হামিম তাকে বলতেছে সরি, উনি খুব হাসি মুখে কথা বলতেছে। বাংলাদেশের রাজনীতিতে আপনি কবে এই বিউটি দেখছেন আমাকে বলেন? লাস্ট কবে এই বিউটি দেখছেন? তা আমি তো দেখতেছি এটা একটা অসাধারণ এনভায়রনমেন্টে আনন্দের সাথে এই নির্বাচন হয়েছে। ছাত্রদলের যে প্যানেল ছিল, ভেরি গুড প্যানেল হয়েছে। তাদের প্রিপারেশনের ঘাটতি ছিল, সাধারণ ছাত্রদের কাছে যাইতে হবে, সেখানে ঘাটতি ছিল। এই ছেলেদেরকে যদি সামনের দিনে ছাত্রদল গ্রুম করে, তাদের সিনিয়র লিডাররা তাদেরকে মেন্টর করে, আমি মনে করি তারা ভালো লিডার হইতে পারবে। কিন্তু যেই নির্বাচন হয়েছে এটাকে প্রপারলি অ্যানালাইসিস করতে হবে। ছাত্রদলের ভিপি, জিএস, এজিএস প্রত্যেকে অ্যারাউন্ড 5,000-এর ভোট পাইছে, এমন না একজন 8,000 পাইছে আর একজন 2,000 পাইছে। তা আপনি ধরে নিতে পারেন এটা ছাত্রদলের অ্যাভারেজ ভোট। আপনি যদি শিবিরকে দেখেন যে অলমোস্ট সবাই 10,000 উপরে ভোট পাইছে, ফরহাদ 10,000 ভোট পাইছে,
এজিএস মহিউদ্দিন 12,000-এর মতো ভোট পাইছে, সাদিক 14,000-এর মতো ভোট পাইছে, শিবিরের প্যানেলের 3 জন বাদে বাকি সবাই পাশ করছে। তো এটা কাইন্ড অফ যে ছাত্ররা ছাত্র শিবিরের প্যানেলকে অ্যাজ এ হোল ভোট দিছে। এবং আমি মাসুদ কামাল ভাইয়ের সাথে একমত। আমি শুধু একটু যোগ করব এখানে যে এটা আসলে জুলাইয়ের ম্যান্ডেট, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছাত্র শিবিরকে দেখতেছে, তারা জুলাইয়ের আন্দোলনে ছিল, এই আন্দোলনে তাদের কন্ট্রিবিউশন আছে, সাদেক কায়ুম এই আন্দোলনের একটা সেন্ট্রাল ফিগার, এই রেকগনিশন তারা করছে এই ভোটের মধ্য দিয়ে। আর ছাত্র দলের ব্যাপারে তাদের একটা অনাস্থা আছে, যেটা মাসুদ ভাই বলছে, আমি ওটার সাথে 100% এগ্রি করি। এইটা হলো এই নতুন জেনারেশন যে রাজনীতি দেখতে চায় এর সাথে আগের পাওয়ার পলিটিক্স মেলে না, যেটা ছাত্রলীগ করছে, যে আপনি হলে গিয়ে গেস্ট রুম করবেন, সাধারণ ছাত্রদেরকে ধমক দিবেন, তাদের নিয়ে সিট পলিটিক্স করবেন, মিছিলে না গেলে শারীরিকভাবে নির্যাতন করবেন। এইখান থেকে ছাত্ররা বের হয়ে আসতে চায় এবং ছাত্রদলকে তারা কিছুটা সন্দেহের দৃষ্টিতে দেখে। তারা এখানে ছাত্রদলকে ছাত্রলীগের সাথে ট্র্যাডিশনাল রাজনীতিতে ব্র্যাকেটেড করে। তার কারণ হলো অতীতে ছাত্রদলও ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই কাজগুলো করছে। এখন ছাত্রদল যে এখান থেকে বের হয়ে আসবে, এটা ছাত্রদলের যারা ক্যান্ডিডেট ছিল তারা বলছে, কিন্তু তারা সাধারণ ছাত্রদেরকে এখনো কনভিন্স করে উঠতে পারে নাই যে আমরা আসলে এটা করব না। আমি মনে করি এই অনাস্থার জায়গা থেকে ভোটটা ছাত্রদল পায় নাই। আর জুলাইয়ের রেকগনিশনের জন্য ছাত্র শিবির অ্যাজ এ হোল তাদের প্যানেল আপনার হচ্ছে সুইপিং ভিক্টরি পাইছে এই নির্বাচনে। অনেক ধন্যবাদ ডক্টর মির্জা গালিব। আপনার কাছে আবারও আসবো। মাসুদ কামাল, আপনার কাছে একটু আসি। ডাকসুতে কিছু অভিযোগ এবং নির্বাচন বর্জনের ঘটনা থাকলেও ডাকসুতে মোটামুটি গ্রহণযোগ্য একটা নির্বাচন হয়েছে, যেটা মোটামুটি সবাই বলছেন। এবং এর বিপরীতে জাকসুতে যে অব্যবস্থাপনা দেখছি আমরা, এটা নিয়ে কি বলবেন? শুনেন, জাকসুটার আমি এক কথাই বলি, এগুলো হলো কতগুলি আনারি হাতে পড়া একটা গুরুত্বপূর্ণ কাজ। গুরুত্বপূর্ণ কাজ যখন আনারি লোকের হাতে পড়ে, যা হয় জাকসুতে তাই হয়েছে। দেখেন ওখানে মাত্র 11,000 ভোট, 11,000 প্লাস 700 সামথিং। হ্যাঁ, 11,000 ভোট আপনি 3 দিনেও গুণে শেষ করতে পারতেছেন না। আপনাদের ব্যালট পেপার কি ঢাকার চেয়ে বেশি ছিল? ঢাকা ব্যালট ছিল আপনার জাকসুতে 3 পৃষ্ঠা, আর এখানে ছিল 6 পৃষ্ঠা। মেশিন ছাড়া হাতে গোনা হচ্ছে, হাতে গোনা। তো হাতে কি ঢাকা ইউনিভার্সিটিতে আগে হয় নাই? হাতে গোনা হয় না ইলেকশন? জি। আমি ঢাকা ইউনিভার্সিটি, আমি খুব সৌভাগ্যবান ব্যক্তি, কিন্তু আমি ঢাকা ইউনিভার্সিটিতে 4টা ডাকসু ইলেকশনে ভোট দিছি। আচ্ছা, আমার মনে হয় না খুব বেশি লোক এটা পারছে, আমি দিয়েছি। তো ওই সময় তো ভোট এক রাতেই হয়ে যেত। তখনও স্টুডেন্ট কিন্তু জাহাঙ্গীরনগরে এখনকার চেয়ে বেশি ছিল। আমি যখন প্রথমবার দিই তখনও ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ছিল প্রায় 18-19,000 প্রথমবার যখন আমি দিয়ে। তারপর তো ধীরে ধীরে এটা গ্র্যাজুয়ালি বাড়ছে। তো তখন কেমন করে করছে? বিষয়টা হলো কি, জাহাঙ্গীরনগরে আমি বলি, ওরা মেশিনে প্রথম করবে বলে ঠিক করছে, করার পর মেশিনটা হয় নাই। তারা আসলে ম্যানুয়ালি ঘোরার জন্য কোনো প্রস্তুতি তাদের ছিল না। তো আপনি এর উপরে বড় কাজ করবেন, আপনি একটা সেকেন্ড অপশন থাকবে না, আপনি একটা অল্টারনেটিভ। সবাই তো বলে ভাই প্ল্যান বি, প্ল্যান এ বলে, আপনার একটা অল্টারনেটিভ প্ল্যান, অল্টারনেটিভ একটা প্রিপারেশন থাকবে না আপনার। ভাই এখানে যেটা হয়েছে সেটা আমি বলি, ভেতরে কিছু লোকজন আমাদের আছে এখানে। জাকসুতে মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এখন যিনি ভিসি আছেন, এই বিএনপির মধ্যে 2টা গ্রুপিং আছে। আচ্ছা, এই শিক্ষকদের মধ্যে বিএনপির 2 গ্রুপ, আর ভিসির গ্রুপটা আছে। আর এক যে গ্রুপ আছে, তারা মোটামুটি প্ল্যান করে পড়ছে যে এই ভিসিকে ব্যর্থ প্রমাণ করতে হবে। এখন এই ব্যর্থ প্রমাণ করতে যায়নি, এমন ব্যর্থতাই হয়েছে। এখন তো একটা টিচার মারা গেছে ভাই, এটা কিন্তু ইয়ার কি ফাজলামি না কিন্তু। জি জি। জীবনে কখনো শুনছেন যে বিশ্ববিদ্যালয়ের এই সমস্ত ছাত্র সংসদ নির্বাচনের ভোট গণনা করতে যে টিচারের মৃত্যু হয়েছে? আমি জীবনে শুনি নাই ভাই। এইটা ওরা দেখাইছে কিন্তু দলীয় অন্তর্কন্দলের মাধ্যমে। খবর রাখি, তিনি কিছুটা অসুস্থ বোধ করছিলেন, তাকে গার্ড পাঠিয়ে তাকে নিয়ে আসা হয়েছে। এগুলি কি ভাই? মানে বললাম তো, একদম আনারি কিছু লোকের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে যা হয়, এখানেও তাই হয়েছে। এবং যারা এগুলো করেছে তারা নতুন সরকার আসলে পরে দেখেন না কি করে, তারা এসে তখন আবার ভিসি হবো। ভাই এই জিনিসগুলো বাদ দিতে হবে। এগুলো জানো কি, এগুলি খুবই প্রচলিত এবং সাধারণ মানুষ মানে সেন্সেবল মানুষ কর্তৃক একদম প্রত্যাখ্যাত সিস্টেম। সেন্সেবল মানুষ এই সমস্ত জিনিস পছন্দ করে না। আমি আপনাকে ঢাকা ইউনিভার্সিটির আরেকটা কথা বলি, তাহলে বুঝবেন। আপনি আমাকে যেটা আমার খারাপ লাগছে, এই যে বিএনপি সেন্ট্রাল লিডাররা ঢাকা ইউনিভার্সিটির নির্বাচনটাকে প্রত্যাখ্যান করতেছে। ডাক্তার জাহিদ বলছেন আজকে, এই যে জাহিদ হোসেন, উনি তো ওনাদের স্থায়ী কমিটির মেম্বার, উনি আজকে বলছেন যে এই নির্বাচন নাকি কারচুপি হয়েছে। আমি ওনার মতো একজন সেন্সিবল লোকের কাছ থেকে এরকম সুইপিং একটা কমেন্ট আমি আশা করি নাই। ভাই আপনি ঠিক আছে হয়েছে কারচুপি মানলাম, একটা প্রমাণ দেন।
একটা প্রমাণ নিয়ে আসতে বলতেন যে আমার কাছে এই প্রমাণ আছে, এই প্রমাণে প্রমাণিত হয় যে ঢাকা ইউনিভার্সিটি ভোটের ডিফারেন্স 3 গুণ হতে পারে, দেন আপনি। শুনেন, ভাত খাইতে বসলে না 2-1টা ভাত প্লেট থেকে এদিক ওদিক পরে, ওই 2-1টা ভাত পরে বলে আপনি বলতে পারবেন না যে ও তো ভাত খাইতে পারে না, খালি ভাত খালি ছড়ায় আর ছিটায়, এটা ওইটা না রে ভাই। তো এই নির্বাচনে কিছু টুকটাক হতে পারে, কিন্তু আমি বলছি না হয় না, কিন্তু এই টুকটাক দিয়ে 3 গুণ ভোট প্রাপ্তির বিষয়টাকে, গ্যাপটাকে জাস্টিফাই করা যায় না ভাই। না ভাই, বললাম তো বেসিক কথাটা কি, বটম লাইনটা কি, আপনি হারছেন ভাই, এবং হারার পর আপনি এই হারা থেকে যে শিক্ষা নেবেন, আত্ম উপলব্ধি আপনার মধ্যে তৈরি হবে যে আমি কেন হারলাম, আমার ঘাটতিটা কোথায়, খামতিটা কোথায়, এটা যদি আপনি শিক্ষা নেওয়ার চেষ্টা না করেন, এবং শিক্ষা নিবে না কেন জানেন, নিবে না হলো ওই সেন্ট্রাল লিডাররা যখন বলে যে এখানে কারচুপি হয়েছে, তখন এরাও বলবে। এখন যদি ছাত্রদলের একজন, আমি তো মনে করি ছাত্রদলের যে জিএস ক্যান্ডিডেট, ও তো ভয় পাচ্ছে, এখন ও তো পরের দিনই তো এটা স্বীকার করে নিছে হারটাকে। এখন ও কবে জানে তোমার সেন্ট্রাল লিডার স্বীকার করে নাই, তুমি স্বীকার করলা কেন? তার মানে তুমি দলের যে পলিসি তার সঙ্গে তুমি নাই। এটা তো হলো না রে ভাই। এদেরকে গণতন্ত্রটা শিখানো পারা, অদ্ভুত আমাদের পলিটিক্স চলে। একবার হারলে বলে সূক্ষ্ম কারচুপি, আর একবার হারলে বলে স্থূল কারচুপি, এগুলি চলছে। মাসুদ ভাই, অনেকে আবার এই বিষয়ে বলছেন যে স্বাধীনতার পর থেকে যেই ধরনের রাজনৈতিক চর্চাটা হয়েছে, এইটার প্রতি এখনকার যে তরুণ প্রজন্ম তারা আগ্রহটা হারিয়ে ফেলেছে। অবশ্যই হারিয়েছে। আপনি কি? একদম আমি একমত ভাই। শুনেন ভাই, আমি বলি আপনাকে, আমারও এরকম বয়স্ক ছেলে মেয়েরা আছে, ওদের কথা অনেক সময় আমরা বুঝি না। কেন বুঝি না? ওরা কিন্তু প্রতিদিন কিন্তু কানেক্টেড, সারা দুনিয়ার সঙ্গে তারা কানেক্টেড। আমরা কানেক্টেড হইতে ভয় পাই। যখন আমাদেরকে বলে বাবা এটা শিখো, আমরা ভয় পাই যে না আমি যাবো না ওটার মধ্যে, কারণ আমি তো বিরাট জ্ঞানী মনে করি নিজেরে। এই হলো এই সমস্যাটা। এরা আপনার কথা শুনবে না, কারণ ওরা তো জানে যে প্রকৃত বাস্তবতাটা কি। নির্বাচন হয়েছে, নির্বাচনে আপনি হারছেন, স্বীকার করে নেবেন পরাজয়, এইটাই হলো সারা দুনিয়ার একটা ভদ্রতা। আপনি বলতে, আপনার নেতারা বলতেছে না এটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, তো এইটা বললেও বাচ্চারা কি শিখবে? বাচ্চারা শিখবে এটা যে এই নেতাকে মানা যাবে না, এটা শিখবে। তো এটা তো কোনো ভালো কথা না রে ভাই। আমি বলছি কি যে ইলেকশনে যে ডেমোক্রেসি যে প্র্যাকটিসটা, এই প্র্যাকটিসটা থাকতে ভাই, সবসময় কি আপনি জিতবেন? আপনি কখনো হারবেন না। আপনার উচিত ছিল যে এই হার থেকে আমি শিক্ষা নিয়ে আগামীতে কিভাবে আমরা এর চেয়েও ভালো কিছু করতে পারি। দেখেন, আমি আরেকটা কথা বলে শেষ করি এখানে। ছোট্ট করে, জি। শিবির সম্পর্কে একটা ধারণা মানুষের ছিল, শিবিরে রক কাটে, অমুক করে, তমুক করে ছিল। এবং যখন আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন এটা আমরাও মনে করতাম যে রক কাটে, এবং রক কাটতো অনেক। আমার পরিচিত অনেক ছেলে আছে যাদের দিকে রক টক কাটা গেছে, একজন হাত কাটা গেছে, শিবিরেই কাটছে। এটা ছিল, বাট সেটা তো ছিল, একটা সময় ছিল, সময় তো চেঞ্জ। আমি এই সময়ে এই ডাকসুর যে আপনার যারা পাস করছে, সাদিক কায়েম বলেন, ফরহাদ বলেন, এদের যে সমস্ত কাজ কারবার দেখতেছি গত 2-3 দিনে, আমি তো মনে করছি এরা তো এখন আসলে কি বলবো আপনাকে, সমাজ কল্যাণমূলক কাজে দিয়ে কিন্তু তারা কিন্তু ঝুঁকে পড়ছে, মানে ওয়েলফেয়ার পলিটিক্স তারা করতেছে এখন। ওরা বলতেছে কি, ওরা হলে হলে ওয়াটার পিউরিফাইং মেশিন দিছে। অন্যায়টা কি হয়েছে ভাই? অন্যায়টা কি যদি কেউ দেয়, অন্যায়টা কোথায় এরা বুঝান না। আমি তারা কি করছে, নুরুর সঙ্গে দেখা করছে, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে দেখা করছে, মান্না ভাইয়ের সঙ্গে আমার আলাপ হয়েছে। মান্না ভাই আপনার কাছে কেমন লাগছে? বুদ্ধিজীবী কবরস্থানে জিয়ারত করেছে, জিয়ারত করে মান্না ভাই আমার কাছে ভালো লাগছে। ওরা আমার কাছে এসে বলছে যে আপনারা একসময় ছিলেন, আমরা দিচ্ছি, আপনারা আমাদের বুদ্ধি দিবেন, হেল্প করবেন। এই যে মানসিকতাটা ভাই, আপনি কি, আমি শিবির করি না ভাই, আমি জীবনে শিবির করি নাই। তাই বলে কি একটা ভালো কাজ শিবির করছে বলে এটা খারাপ হয়ে যাবে? এটা কোনো কথা নাকি ভাই? সেন্সিবল হয়ে যাবে মানুষকে। অনেক ধন্যবাদ মাসুদ কামাল। আমরা ব্যারিস্টার সৈয়দ ইজাজ কবির আপনার কাছে একটু আসি। আপনি যদি মাসুদ কামাল ভাইয়ের কোনো কথার না, আমি গালিব সাহেবের কথাও বলবো, মাসুদ কামাল সাহেবের কথা। যে পাশাপাশি আমি একটু প্রশ্ন দিয়ে রাখি, ডাকসু এবং জাকসু নির্বাচনের কোয়ালিটির জায়গা থেকে যদি আপনার কাছে কি মনে হয়েছে দুটো নির্বাচনের? এটা প্রশ্নতেও আসবো, তার আগে বলি গালিব সাহেব যেটা বললেন যে আমি যেটা বলেছি খুব শ্যালো মনে হয়েছে, হতে পারে, কিন্তু আমি যে পার্সপেক্টিভে বলেছি আমার মনে হয় গালিব সাহেব সেটা বুঝে উঠতে পারেননি। আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি এখানে, মাসুদ ভাইও যেটা বললেন যে হেরে গেছেন মেনে নিতে কি, মুন্না বলেছেন, জাহিদ সাহেব বলেছেন, তা আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সালাউদ্দিন ভাই কি বলেছেন? ওইটা বলছেন না কেন?
মোনাম মুন্নার কথা আপনার প্রাধান্য পাচ্ছে, উনি যুবদলের সভাপতি। গতকাল রুমিন ডক্টর ফারহানা জাহিদ বলেছেন। হোসেনের রুমিন ফারহানা টক শোতে বলেছেন কিন্তু আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার যখন বললেন যে বিজয়ীদেরকে আমরা শুভেচ্ছা জানাই, সেটা বলছেন না কেন? আমরা সেই কথা বলছি না। হেরেছে, কারচুপিও হয়েছে, অনিয়মও হয়েছে, এবং সেটা সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে। ভোটের ডিফারেন্সও আছে, এখান থেকে শিক্ষণীয় অনেক কিছুই আছে। কিন্তু আমি যেই কথাটা বলার চেষ্টা করেছি এবং এখনো করছি, ভবিষ্যতেও করব, সেটা হচ্ছে যে এই যে গালিব সাহেব বললেন যে জুলাইয়ের আন্দোলনের ক্রেডিট নেতৃত্ব শিবিরকে দেওয়া হয়েছে। মেবি ছাত্রদল কিছুই পায় নাই, ভোটে হেরে গিয়ে কি তার মানে তাদের কোনো ইয়েই ছিল না, কন্ট্রিবিউশনই ছিল না? প্রাইভেট ইউনিভার্সিটির ওদের কি হবে? এনসিপির কি হলো? সব তাহলে কি ছাত্র শিবির নিয়ে গেল ডাকসু জিতে? দিস ইজ ওয়ান কোয়েশ্চেন। সো দিস আর্গুমেন্ট ইজ, আই ডু নট অ্যাকসেপ্ট ইট। প্লাস এই যে গুপ্ত রাজনীতির কথা, এটা কিন্তু এই 17 বছরের আওয়ামী লীগের এই ইয়ের পরেই, 5ই আগস্টের পরেই আমরা সবাই জানতে পারলাম যে উমুকে ছাত্র শিবির, উমুকে ছাত্র শিবির। এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এটা কেউ অস্বীকার করতে যদি করেন তাহলে আমি দুঃখ পাবো। 17 বছরের আগে বিএনপির সঙ্গে জামাত একমত হয়েছে, জোট করেছে, তখনকার নেতৃবৃন্দ এক। আমি এই 17 বছরের কথায় যদি বলি, আমি জামাতকে কোথাও দেখি নাই, সত্য কথা বলতে আমার চোখে পড়ে নাই। এটা আমার ল্যাকিংস থাকতে পারে, হতে পারে। তারা কোথায় থাকবে? তারা তো অলরেডি ফাঁসির কাজটায় ঝুলছেন। না, নেতৃবৃন্দদের কথা বলছি আমি। ফাঁসির কাছে তো আরমানও গেছে, মানে আমাদের মীর কাসেমের ছেলে। আরমান তো আয়নাঘরে ছিলেন। আয়নাঘরে ছিলেন। আরমান তো আমার স্কুলের ছোট ভাই, আই নো হিম ভেরি ক্লোজলি। ঠিক আছে, আমার এরকম ছোট ভাই, বড় ভাই, এরকম অনেকেই আছে যাদেরকে আমি চিনি। কিন্তু আমি যেটা বলছি যে ছাত্র শিবিরের নেতৃত্ব দিয়েছেন, রাস্তায় ছিলেন, কারা কি, এরকম আমার ল্যাকিংস থাকতে পারে, বাট আমি বলতে পারবো না। আমি টক শোতে কোনো সময় এসে দেখিনি যে বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আওয়ামী লীগ এবং ওই তখনকার আওয়ামী মিডিয়ার সাথে তর্কে বিতর্কে জড়িয়েছে, আমি পাইনি। সেই জায়গা থেকে আমি বলছি। তারপরে 5ই আগস্টের পরে দেখলাম যে ছাত্রলীগের ভিতর থেকেই ছাত্র শিবির বের হলো, ওইসব জায়গাটাতেই আমার প্রশ্ন। এখন যেহেতু আওয়ামী লীগ নেই, এখন একটা জায়গায় আমরা স্থির, আমাদের আইডেন্টিটি ক্রাইসিস নিয়ে, পলিটিক্যাল আইডিওলজিতে আমাদের আগের যে আইডেন্টিটি ক্রাইসিস ছিল, বাঙালিয়ানা এবং বাংলাদেশি, আমরা কিন্তু এখন মোটামুটি একটা জায়গায় স্থির এসেছি যে না, আমরা সবাই বাংলাদেশি। কনস্টিটিউশনে যেরকম বাঙালি আগে এবং বাংলাদেশিদেরকে প্রায় সেকেন্ড ক্লাস সিটিজেনের মতো করে রেখেছিল, যে না, বাংলাদেশি রাজনীতিতে আমরা এসেছি, এইটা এখন সার্বভৌমত্বের রাজনীতিতে আমরা এসেছি। এই জায়গাটার থেকে আমরা কিভাবে দেশটাকে এগিয়ে নিয়ে যাব, সেটার বিভিন্ন দলের বিভিন্ন আদর্শ থাকতে পারে, সব কিছু থাকতে পারে। শিবির জিতেছে, শিবিরের নামে জিতে নেই। আমি যে জায়গাটায় আমার পার্সোনাল মানে আমার ইয়েটা হলো যে ভাই, ওয়াই ডোন্ট ইউ ওপেন আপ, ওয়াই ডোন্ট ইউ সে ইট লাউড হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, কী চান, কী করতে চান, কী করবেন। মানে ফর মি এটা আমার বলতে পারেন লেখুনা, আমাকে আমার কথা শ্যালো মনে হতে পারে, বাট আপনারা এখন তো ধরতে গেলে আওয়ামী লীগ নাই, বিএনপি, জামাতে ইসলাম, এনসিপির আর কয়টা ভোট আছে, বা অন্যান্য ছোটো ছোটো দলের আর কয়টা ভোট আছে। তা আপনারা পিআর চান, আপনারা ইলেকশনে এসে চেঞ্জ করে নেন, পিআরে চলে যান। এরকম অনেক কিছু আছে যেগুলা জামাতের কি মানে ইলেকশনে জিতলে ওনারা কি করবেন। ওনারা তো দে হ্যাভ কাম আউট অ্যাজ এ ভেরি স্ট্রং কন্টেন্ডার, যেটা একটা সবাই ধারণা করে নিয়েছিল যে বিএনপি বোধহয় চলে আসতেছে, যেটা আমাদের নেতা কোনো সময় বলে নাই। আমাদের নেতা সবসময় আমাদেরকে ওয়ার্নিংয়ে দিয়ে রেখেছে, এবং বিএনপি একমাত্র দল যখন চাঁদাবাজি করেছে তখন তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এবং এই যে দেখলাম যে জাতীয় পার্টি এবং বিএনপি থেকে কিছু দল জামাতে জয়েন করেছে, এর মধ্যে একজন স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাও জামাতে জয়েন করেছে দেখলাম। তো আমি জাস্ট পার্সোনালি জানতে চাই, বুঝতে চাই যে আসলে আপনারা, শিবির জিতেছে, জামাত গভর্নমেন্ট ফর্ম করবে, বিএনপি আসবে না, বিএনপি হেরে যাবে, জামাত ইজ কামিং ভেরি স্ট্রংলি। জামাত করবেটা কি? জামাতের হোয়াট ইজ দি আইডিওলজি, ইসলামিক আইডিওলজি, নিশ্চয়ই জামাত সেটা ক্লিয়ার করবে, ইসলামিক আইডিওলজি যদি সেটা আছেন, তাহলে ওনারা করবেনটা কি, সে জায়গাটা আমি স্পষ্ট না।
সেই জায়গাটা স্পষ্ট হলে যদি আমি দেখি যে না দেয়ার আইডিওলজি ইজ বেটার, এমন হতে পারে যে আমিও বিএনপি ছেড়ে জামাতে জয়েন করতে পারি। বাট আই এম নট ক্লিয়ার। আমি জানি আমি কেন আওয়ামী লীগ করি না, এখন পর্যন্ত আমি জানি আমি কেন জামাত ইসলাম করি না, এবং আমি জানি আমি কেন বিএনপি করি। সেই জায়গাতে আমি আমার দলের জায়গা থেকে আমি স্পষ্ট। এখন শুধু ডাকসু আর জাকসু নিয়ে যদি আমরা আপাতত এখানে থাকি, এখানে আমাদের এই বর্তমান রাজনীতিটা ডাকসু আর জাকসুতে এখন আটকানো না। ডাকসু আর জাকসু হচ্ছে আমাদের ন্যাশনাল রাজনীতির একটা রিফ্লেকশন, যেটা 17 বছর ধরে আসছে, এবং উই হ্যাভ সিন সার্টেন ডেভেলপমেন্টস অ্যান্ড ইমপ্রুভমেন্ট ইন ডাকসু অ্যান্ড জাকসু। যদিও কিছু অনিয়ম আছে, কারচুপি হয়েছে, অভিযোগ আছে, এবং জাকসুর নির্বাচনের একজন কমিশনার পদত্যাগও করেছেন, তাই না? সো ওই জায়গার থেকে আমি বলতে চাচ্ছি ওভারঅল পার্সপেক্টিভ থেকে যে জামাত ইজ কামিং ভেরি স্ট্রংলি। বিএনপিকে সবাই দোষারোপ করে দিচ্ছে। বিএনপিকে তো 5ই আগস্টের পর থেকে দোষারোপ করা হচ্ছে, বিএনপি তো কিছুই করে নাই এটা নিয়ে। ছাত্রদল কিছুই করে নাই, সব প্রাইভেট ইউনিভার্সিটি করে নিছে, এনসিপি করে নিছে। তো আমি ওই যমুনা টকশোতে বলেছিলাম যে আসলে বিএনপিকে কেন প্রতিপক্ষ বানানো হচ্ছে, এটা যেভাবে বানানো হচ্ছে এটা অনুচিত। তো এখনো সেই ট্রেন্ডটাই চলছে। হ্যাঁ, কেন চলছে পলিটিক্যালি হয়তো এখন তো সাধারণ মানুষজনও জানতে চায় মানে ছাত্র দল বা বিএনপি কি করতে চায় সেগুলো ক্লিয়ার করা দরকার। দেখেন, অনেকের ভেতরে প্রশ্ন থাকতে পারে। আপনার কাছে আবারও আসবো। না, আমি শেষ করিনি। বিএনপির রিফর্মের কথা বলেছে, সব কথা বলেছে। বিএনপির কথা পছন্দ হতে পারে, না হতে পারে, বাট বিএনপি হ্যাজ এক্সপ্রেসড এভরিথিং। এই সেই ম্যাডাম খালেদা জিয়া নির্বাচন কমিশন কিভাবে রিফর্ম করতে হবে সেটা উনি আগে দিয়ে গেছেন। 31 দফায় কিভাবে মেরামত করতে হবে সেটা দিয়ে গেছেন। ইলেকশন এই যে এখন যে হচ্ছে ঐক্যমত কমিশন হচ্ছে, সেখানে বিএনপি স্ট্যান্ডস ফার্ম। কিছু কিছু জায়গায় ওনারা আমরা কম্প্রোমাইজ করেই নাই, বাট ইট শোজ দ্যাট উই হ্যাভ এ কমিটমেন্ট। ইট শোজ দ্যাট Jamaat has a commitment. It shows that all the political parties has taken it so seriously that they are committed to the promise which they are making. So it is a good progress. কিন্তু কথা হচ্ছে যে বিএনপি কি করবে না করবে, বিএনপিটা একদম স্পষ্ট। এখানে আপনি যদি বলতে চান যে ছাত্রদল হেরে গেছে মানে যে বিএনপি ইলেকশনে গুহারা হারবে, সেটাও না। আবার জামাত যে একেবারে সরকার গঠন করবে, সেটাও না। বাট ইয়েস, ইটস এ ভেরি গুড, আমি মনে করি খুব ভালো একটা অবস্থানে আছি এই জন্যে যে অ্যাটলিস্ট আমরা এখন বাংলাদেশিত্ববাদী রাজনীতিতে আছি। তবে আমাদের একটা দোষ আছে, হ্যাঁ। এখন আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে মাসল পলিটিক্স, রেটোরিক্সের পলিটিক্স, এক্সটেম্পোর পলিটিক্স, এগুলা আর চলবে না। এটা আমি আরো 3-4 বছর আগে থেকেই বলে আসছি, এগুলা আর চলবে না। মেধাভিত্তিক এই রাজনীতিতেই থাকতে হবে, এবং আমাদেরকে এটা অ্যাডপ্ট করে নিতে হবে, আমাদেরকে এইভাবেই অগ্রসর হতে হবে। যেখানে আমার মনে হয়, আমি মনে করছি জামাত একটু এগিয়ে গেছে। আপনার কাছে আমরা আবার আসবো। অনেক ধন্যবাদ ডক্টর মির্জা গালিব। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বিবিসি বাংলাকে বলেছেন যে ডানপন্থী বা ধর্মভিত্তিক বক্তব্য না টেনে ছাত্র শিবির মধ্যপন্থী জায়গা থেকে ডাকসু নির্বাচন পরিচালনা করেছে, যেটি তাদের জয়ের পক্ষে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করেছে। তাহলে কি শিবিরের রাজনৈতিক আদর্শের সঙ্গে কি লিবারেল ডেমোক্রেটিক ধারার রাজনীতি বলা যায়? দেখেন, এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন। আমি এটাতে আসার আগে 1 মিনিট একটু আমি এজাজ ভাইকে বলতেছি যে আমি আসলে শ্যালো ওয়ার্ডটা অফেন্সিভ অর্থে ব্যবহার করি। No, I didn't take it offensive, don't worry. I didn't take it as an offensive, but yes. মানে আমি জাস্ট এই জায়গা থেকে ব্যবহার করছি যে আর্গুমেন্টগুলো আমার কাছে একেবারেই সেন্স মেক করে না এই জায়গা থেকে। তো I came from a different perspective on a larger angle, not from Jaksu and Daksu, from a larger political aspect. তো এবার আসি যে প্রশ্নটা আপনি করছেন, সেটা হলো যে দেখেন, ছাত্র শিবির যে নির্বাচনটা করছে সেখানে কয়েকটা ইন্টারেস্টিং বৈশিষ্ট্য ছিল। একটা হলো ছাত্র শিবির যে প্যানেল দিচ্ছে, সে প্যানেলে তারা শিবিরের বাইরে থেকে লোক নিচ্ছে, যে যারা ছাত্র শিবিরের বাইরে বেশ কয়েকজন প্রার্থী সেখানে ছিল, নন মুসলিম প্রার্থী ছিল। যেহেতু শিবির আপনার ইসলাম বেসড, মুসলিম পপুলেশন বেসড, তাহলে সেখানে আপনি একজন বুদ্ধিস্টকে আপনি প্যানেলে নিলেন, দ্যাটস এ ভেরি বিগ ডিসিশন। একজন নন হিজাবি, যে ধরেন একেবারে হিজাব নিকাব পড়ে না, এরকম একজন ক্যান্ডিডেটও তাদের সাথে ছিল। তো এইটার মধ্য দিয়ে তারা একটা সিগন্যাল দিচ্ছে যে আমরা ডেসপাইট অফ যে আমাদের সাথে অন্যদের ইডিওলজিক্যাল চিন্তার কালচারাল পার্থক্য আছে, কিন্তু আমরা তাদের সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চাই। এই যে একসাথে কোএক্সিস্টেন্স এবং মিউচুয়ালি কাজ করার স্টাইল, এইটা ছাত্র শিবির একটা নতুন আইডিয়া ডেভেলপ করতেছে, যেটা ধরেন যে ছাত্র শিবিরের ব্যাপারে পপুলার পারসেপশনের মধ্যে হয়তো এটা ছিল না। এখন আপনি এইটাকে কিভাবে ডিফাইন করবেন? এটাকে আপনি লিবারাল ডেমোক্রেসি বলবেন,
না আপনি ডিপেন্ডস। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফে দেখেন, তো ইসলাম তো অলওয়েজ অন্যদের সাথে কোএক্সিস্টেন্সে ছিল, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি দেখেন যে নন মুসলিমদেরকে উনি অনার করছেন, খ্রিস্টিয়ানরা ওনার মসজিদে আইসা বৈশা কথা বলছে, ওনার মেহমান হয়ে রয়েছে। আপনার ওমর ইবনুল খাত্তাব যখন খলিফা ছিলেন তখন উনি জেরুজালেম পর্যন্ত গেছেন তাদের সাথে আলাপ আলোচনা করে সন্ধি চুক্তি করতে। তো রাষ্ট্রের সকল নাগরিকের প্রতি সম্মান এবং মর্যাদা প্রদর্শন করা এবং তাদেরকে নিয়ে একসাথে কাজ করা, এইটা একই সাথে আপনি লিবারেল ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যেও পাবেন, একই সাথে আপনি এটা ইসলামের মধ্যেও পাবেন। তো এখানে জাস্ট এই অ্যাপ্রোচটা যে তারা এই জিনিসটাকে আন্ডারস্ট্যান্ড করতেছে এবং এই জিনিসটাকে তারা ইমপ্লিমেন্টেশন করতেছে, আমি মনে করি এইটা ছাত্র শিবিরের একটা বিশাল নিউ ডাইমেনশন। এই ডাইমেনশন তারা এখন অন্যান্য ক্যাম্পাসেও অ্যাপ্লাই করে কিনা এটা দেখার বিষয়। এই ডাইমেনশন জামাত ইসলামে অ্যাডাপ্ট করে কিনা এবং জাতীয় রাজনীতিতে তারা এইভাবে গ্রেটার পপুলেশনকে অ্যাপ্রোচ করে কিনা সেটা আমরা সামনের দিকে দেখতে পাবো। অনেক ধন্যবাদ। আমি একটু অ্যাড করি। আমাকে যদি আপনি আর একটু সময় দিতে পারেন তাহলে আমি এজাজ ভাই লাস্ট পয়েন্ট একটু অ্যাড্রেস করতে চাই। জি প্লিজ বলবেন। এজাজ ভাই লাস্টে যেটা বলছেন এটা খুবই ইন্টারেস্টিং। দেখেন আমাদের এখানে একটা জায়গা থেকে ফোকাস সরাইতে হবে এবং একটা জায়গায় ফিক্স করতে হবে, সেটা হলো আপনি যদি ডাকসু নির্বাচনের ভোট দেখেন, মোর দ্যান 80% ভোট কাউন্ট হয়েছে এমন একটা এনভায়রনমেন্টে যেখানে আপনার ছাত্রলীগ নির্বাচনে নাই, আওয়ামী লীগের সাথে 14 দলীয় জোটে যারা ছিল তাদের অনেক ছাত্র সংগঠন এখানে নির্বাচনে নাই, কিন্তু এই অবস্থাতে 80% লোক ভোট দিতে গেছে। এটা ভেরি হাই আপনার টার্ন আউট। তার মানে হচ্ছে যে আমাদের তরুণ ছাত্র সমাজ আপনার বিয়ন্ড আওয়ামী লীগ এবং বিয়ন্ড ফ্যাসিজম তারা যাইতে ইন্টারেস্টেড, তারা এই প্রবলেম সলভ করে ফেলছে। আজকে যদি আপনি একটা ডিফারেন্ট সিনারিও দেখতেন যে না এখনও মানুষের মধ্যে আওয়ামী লীগের সমর্থন আছে, মাত্র 40% লোক ভোট দিতে গেছে, 60% লোক বর্জন করছে, তাহলে কিন্তু এর একটা ডিফারেন্ট সিনারিও হইতো। তো আজকের এই সিনারিওটা আমাদেরকে আসলে একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেয়, যেটা এজাজ ভাই খুব সুন্দর করে বলছেন, যে আমাদের একটা বাংলাদেশপন্থী একটা বাংলাদেশি রাজনীতি করতে হবে সামনের দিনে। এবং এই রাজনীতি বিএনপিও করবে, এই রাজনীতি জামাত ইসলামও করবে। এবং দেখেন এই রাজনীতিতে জিয়াউর রহমান হচ্ছে বাংলাদেশে যারা হচ্ছে আপনার আইকনিক ফিগার আছে তার মধ্যে সবচেয়ে বেশি রেলেভেন্ট মানুষ। উনি বাংলাদেশি জাতীয়তাবাদ টার্ম কয়েন করছেন, উনি সংবিধানে আইসা আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস লিখছেন, উনি সংবিধানের আপনার প্রেয়াম্বলের মধ্যে আপনার পরিবর্তন করছেন, সমাজতন্ত্রকে উনি রিডিফাইন করছেন, উনি সেকুলারিজমকে সরাইয়া দিচ্ছেন। তো এই যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান মানুষের মধ্যে তাদের মুসলিম আইডেন্টিটি, এইটার মধ্য দিয়ে তার একটা সে বাংলাভাষী এবং সে মুসলমান, এই দুইটা মিলাইয়া তার কালচারাল আইডেন্টিটি, এবং এই কালচারাল আইডেন্টিটির জায়গা থেকে সে ভারতীয় আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করবে, সে ফ্যাসিবাদকে প্রত্যাখ্যান করবে এবং সে একটা ভালো ডেমোক্রেটিক সিস্টেমের মধ্যে যাবে। এই অসাধারণ আকাঙ্ক্ষাটা আমি মনে করি এখন রাজনীতির সেন্টার পয়েন্ট হওয়া উচিত ফর বোথ বিএনপি এন্ড জামাত ইসলামী। অনেক ধন্যবাদ। আমি 10 সেকেন্ডে বলতে পারবো না, একটু সময় দিতে হবে। গালিব সাহেব একেবারেই বলতে চাই সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যেহেতু আনছেনই, সেই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে আমরা যেভাবে ছাত্র শিবির এবং জামায়াতকে আওয়ামী লীগের সাথে ভিতরে থেকে ধরে নিলাম আপনারা ইন্টারনালি স্যাবোটেজ করেছেন বা করেছেন, আমি কেন বলছি প্রকাশ্যে আসতে, কারণ আপনারা তো ইসলামী শাসনতন্ত্র কায়েম করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে সূরা বাকারার 11 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত ইউ আর ইন ব্রিচ। সো ওই জায়গাটা যদি আপনারা স্পষ্ট করেন বা আপনারা যদি আরো কেয়ারফুল থাকেন, আরো ওপেন হন, সেই জায়গাটা বললে বেটার হয়। আর হ্যাঁ, আমরা সবাই বাংলাদেশপন্থী, অনেক ধন্যবাদ, ধন্যবাদ, এগিয়ে যাব, কিন্তু ইউ এক্সপ্রেস ইয়োরসেলফ। ধন্যবাদ ডক্টর মির্জা গালিব। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের মতো। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে নতুন অতিথি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।